প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজ উম্মে খাদিজা আক্তার, প্রভাষক, ব্যবস্থাপনা। আমি আজকে তোমাদের পড়াবো দেখো একাদশ শ্রেণী ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অধ্যায় পঞ্চম। এই অধ্যায় পঞ্চম তোমাদের গত ক্লাসেও আমি আলোচনা করেছি। কর্মী সংস্থান বলতে কি বুঝো, মানব সম্পদ ও কর্মী সংস্থানের মধ্যে সম্পর্ক, মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মী সংস্থান এর মধ্যে সম্পর্ক। এরই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের পড়াবো কর্মী সংঘ। দেখো, এই কর্মী সংস্থানের একটা অংশ হচ্ছে কর্মী সংঘ। কর্মী সংস্থান আমরা বলতে কি বুঝে দেখো, একটু বলি আমি যে কর্মী সংস্থান হচ্ছে যে তোমার প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে, প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংঘ নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ এবং উন্নয়নের কাজকে কি বলা হয়? কর্মী সংস্থান বলা হয়। দেখো, সেই কর্মী সংস্থানের একটা অংশ হচ্ছে কি আজকে কর্মী সংঘ। তাহলে আমরা আসি যে কর্মী সংঘ কি, একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ কর্মী লাগবে, সেই কর্মীটা সংগ্রহ করার জন্য যে কাজ করা হবে সেটা হচ্ছে কি কর্মী সংগ্রহ। যদি আমি বইয়ের ভাষা বলি, দেখো, প্রয়োজনীয় সংখ্যক কর্মী, প্রয়োজনীয় সংখ্যক যোগ্য কর্মী নির্বাচনের জন্য কাম্য সংখ্যক নিয়োগ প্রত্যাশী উপযুক্ত প্রার্থীকে নির্বাচনী প্রক্রিয়ায় নিয়ে আসার কাজকে কি বলা হয়? কর্মী সংঘ বলে। আবার দেখো, যে প্রয়োজনীয় সংখ্যক কর্মী, যে প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানে যে পরিমাণ কর্মী লাগবে সেই পরিমাণ কর্মী, সেটা হচ্ছে কি প্রয়োজনীয় সংখ্যক যোগ্য কর্মী নির্বাচনের জন্য কাম্য নিয়োগ প্রত্যাশী উপযুক্ত কর্মী বা প্রার্থীকে নির্বাচনী প্রক্রিয়ায় নিয়ে আসার কাজকে কি বলা হয়? কর্মী সংঘ বলে। ঠিক আছে, তাহলে কর্মী সংগ্রহ করতে হলে কি হবে? আমাকে আগে বিভাগ, একটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থাকে, সেই বিভিন্ন বিভাগ থেকে তোমাকে কি করতে হবে? বিভিন্ন রিকোয়েজিশন নিতে হবে যে কোন বিভাগে কতজন কর্মী, কি ধরনের কর্মী প্রয়োজন, সেটা নিয়ে তারপরে কি করতে হবে? সেই কর্মীকে যে পরিমাণ আমাদের কর্মীর প্রয়োজন হবে একটা প্রতিষ্ঠানে, সেই পরিমাণ কর্মী নিয়োগের জন্য আমাকে কি করতে হবে? একটা তালিকা তৈরি করতে হবে। এরপরে তোমাকে কি করতে হবে? সেই কর্মীর জন্য আমাকে কি করতে হবে? বিজ্ঞপ্তি প্রদান করতে হবে। তাহলে দেখো, যে যোগ্য কর্মী আনার জন্য আমাকে আগে কি করতে হবে? যে কিছু সংখ্যক কর্মী কি করবে? নিয়োগ প্রত্যাশী, অর্থাৎ সবাই কি করবে? নিয়োগ প্রত্যাশী, অর্থাৎ সবাই নিয়োগ করবে, আবেদন করবে, নির্বাচন প্রক্রিয়ায় অবতীর্ণ হবে। তাহলে সেই যে আসবে সেইটা কি বলা হবে? কি কর্মী সংগ্রহ, সেটাকে কি বলা হবে? কর্মী সংগ্রহ। এরপরে আসলে দেখো কর্মী দেখো সংগ্রহ বলে। এরপরে দেখো কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপ সমূহ। এরপরে কি আছে? দেখো কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপ সমূহ। এখানে কয়টা পদক্ষেপ আছে? 3টা পদক্ষেপ আছে। একটা বিভাগীয় রিকোয়েজিশন সংগ্রহ, উৎস নির্ধারণ, আর একটা কি বিজ্ঞপ্তি প্রদান। আবার দেখো একটা কি কর্মী সংগ্রহের প্রক্রিয়া পদক্ষেপ সমূহ কি কি? প্রথমে হচ্ছে তোমার বিভাগীয় রিকোয়েজিশন সংগ্রহ, উৎস নির্ধারণ এবং বিজ্ঞপ্তি প্রদান। তাহলে এখন আসলে দেখো কর্মী সংগ্রহ কি, কর্মী বিভাগীয় রিকোয়েজিশন প্রদানটা কি? দেখো, কর্মী নির্বাচন প্রক্রিয়ায় শুরুতে কোথায় কতজন কোন মানের কর্মী প্রয়োজন হবে তার একটা তালিকা মানব সম্পদ বিভাগ কি করবে? তৈরি করতে হবে, বা মানব সম্পদ বিভাগকে অবহিত করতে হবে। কতদিনের মধ্যে এরূপ কর্মী বা নির্বাহী সংগ্রহ করতে হবে তাও কি করতে হবে? এই পর্যায়ে আনতে হবে। বিভিন্ন বিভাগ হতে রিকোয়েজিশন পাওয়ার পর কি করতে হবে? তখন তোমাকে সেই রিকোয়েজিশনের মাধ্যমে আমরা কি করবো? বিভাগীয় কর্মী আমি বুঝবো যে আমার কি পরিমাণ কর্মী প্রয়োজন হবে, সেটা আমরা কোথা থেকে নেব? এই বিভাগীয় পর্যায়ে প্রত্যেকটা বিভাগ থেকে এই রিকোয়েজিশন সংগ্রহের মাধ্যমে আমি জানতে পারবো আমার প্রতিষ্ঠানে
কি পরিমাণ কর্মী লাগবে। ঠিক আছে, এরপরে আসে দেখো উৎস নির্ধারণ। উৎস নির্ধারণটা কি, যে উৎস নির্ধারণ হচ্ছে আমি যে কর্মীটা নিব, কর্মীটা যে আমি নিব সেটা আমি দেখো রিকোয়েজিশন প্রাপ্তির পর পদের ধরন বিবেচনায় এরূপ কর্মী কোত্থেকে সংগ্রহ করা যাবে সেই সম্পর্কে কি করতে হবে, তোমার চিন্তা ভাবনা করে উৎস নির্ধারণ করা হয়। এবং কর্মী সংগ্রহের দুটো উৎস আছে, একটা কি আভ্যন্তরীণ উৎস এবং আরেকটা কি বাহ্যিক উৎস, এটা আমরা পরে আলোচনা আসতেছি। এরপরে দেখো উৎস নির্ধারণ যখন হয়ে যাবে, এরপরে আমার আসবে কি বিজ্ঞপ্তি প্রদান, অর্থাৎ আমি কোথা থেকে কর্মী নিব সেটা আমি কি করব, বাছাইয়ের জন্য কর্মী দেখো বাইরের উৎস থেকে যখন আমি কর্মী নিব তখন সেটাকে আমাকে কি করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করে বাইরের যে উৎস থেকে কর্মী নিতে হবে পত্রিকাতে অথবা বিভিন্নভাবে আমি কি করব, বিজ্ঞাপন প্রদান করব। বিজ্ঞাপনে বলে নিয়োগ সম্ভব শর্তাবলীর উল্লেখ করতে হবে, অর্থাৎ যেভাবে আমি কর্মীদের নিব সেটা আমাকে কি করতে হবে, বিজ্ঞাপনে উল্লেখ করতে হবে আমি কোন ধরনের যোগ্যতা সম্পন্ন, কতজন কর্মী, কিভাবে আমি নিব, কবে নিব, কোথায় পরীক্ষা নিব, এগুলো কি আমি সবার ওই বিজ্ঞপ্তির মাধ্যমে আমি শ্রমিক কর্মীদের কি করব, জানাই দেব। এইভাবে কি করা হয়, কর্মী সংগ্রহের প্রক্রিয়া পদক্ষেপ গ্রহণ করা হয়। এরপরে দেখো আমি এরপরে আছে যে কর্মী সংগ্রহের উৎস। কর্মী সংগ্রহের উৎস কি আছে দেখো, কর্মী সংগ্রহের উৎসটা কি দেখো, যে আমরা কর্মী সংগ্রহের কোথা থেকে পাই, কর্মী সংগ্রহের উৎস, কর্মী সংগ্রহের উৎস। তাহলে দেখো আমি দুই ধরনের উৎস থেকে যোগ্য কর্মী সংগ্রহ, কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ। একটা যোগ্য যদি আমি কর্মী নিয়োগ দিতে না পারি তাহলে সেই প্রতিষ্ঠান থেকে আমি ফলপ্রসূ কি করতে পারবো না, আশা করতে পারবো না, ভালো ফলাফল আশা করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, প্রতিষ্ঠানের জন্য যোগ্য কর্মী নির্বাচন করতে হবে, যোগ্য কর্মী নিয়োগ দিতে হবে। এটাই হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রথম এবং প্রধান কাজ। তাহলে প্রতিষ্ঠানের বিভিন্ন দেখো স্তরে নির্বাহী বা কর্মী সংগ্রহের জন্য এরূপ কার্যের আওতায় বিভিন্ন উৎস হতে শ্রমিক কর্মী নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসা হয়ে থাকে। তাহলে দেখো শ্রমিক কর্মীদের প্রধান উৎস কয়টা, দুইটা। এই যে শ্রমিক কর্মীর উৎস, এই উৎসটাকে কয় ভাগে, উৎসকে শ্রমের উৎসকে কয় ভাগে ভাগ করা আছে, দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটা দেখো, এক নাম্বার হচ্ছে কি আভ্যন্তরীণ উৎস, আরেকটা কি বাহ্যিক উৎস, বাহ্যিক উৎস। ঠিক আছে, আমি দুই ভাবে আমি কি করতে পারি, একটা প্রতিষ্ঠানের জন্য কর্মী নিয়োগ দিতে পারি। একটা হচ্ছে কি সংগ্রহ করতে পারি, একটা হচ্ছে কি আভ্যন্তরীণ উৎস আর একটা কি বাহ্যিক উৎস। তাহলে আভ্যন্তরীণ উৎসটা কি হতে পারে, দেখো আভ্যন্তরীণ উৎসটাকে আবার কয় ভাগে ভাগ করছে, তিন ভাগে ভাগ করছে। কি কি, প্রথমে হচ্ছে পদোন্নতি, প্রথমে এক নম্বর হচ্ছে কি পদোন্নতি, পদোন্নতি দুই নাম্বার, পদোন্নতি দুই নাম্বার হচ্ছে দেখো নিয়োজিত কর্মীদের সুপারিশ, নিয়োজিত কর্মীদের সুপারিশ। তারপরে তোমার কি আছে, নিয়োজিত কর্মীদের সুপারিশ। এবং দেখো তিন নম্বর আছে কি, তিন নম্বর আছে তোমার শ্রমিক সঙ্গে সুপারিশ, শ্রমিক সঙ্গে সুপারিশ, শ্রমিক সঙ্গে সুপারিশ। তাহলে দেখো আমরা আভ্যন্তরীণ উৎস কয়টা পেলাম, প্রথমে পেয়েছি পদোন্নতি, দুই নম্বর নিয়োজিত কর্মীদের সুপারিশ এবং তিন নম্বর হচ্ছে কি শ্রমিক সঙ্গে সুপারিশ।
প্রথমে আছে দেখো পদোন্নতি। পদোন্নতির ভাগ কিভাবে দেওয়া হয়, যে একটা প্রতিষ্ঠানের দায়িত্বপূর্ণ প্রাপ্ত পদে যেক্ষেত্রে অপেক্ষাকৃত অভিজ্ঞতা সম্পন্ন কর্মীর প্রয়োজন, সেক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পদোন্নতি প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক কর্মী সংগ্রহকে কি বলা হয়, পদোন্নতি বলে। অর্থাৎ বৃহদায়তন প্রতিষ্ঠান দেখবা যে নির্বাহী পর্যায়ে জনশক্তি সংগ্রহের একটা গুরুত্বপূর্ণ এটা একটা অংশ। অর্থাৎ নির্বাহী নিচে যারা আছে সেই পোস্ট থেকে নির্বাহী পোস্টে কি করা হয়, পদোন্নতি দেওয়া হয়। এবং সেই পোস্টটা যখন খালি হয় তখন সেই পদ থেকে আবার কি করা হয়, নিচ থেকে সেই পদে নিয়ে আসা। এবং যখন দেখা যায় যে প্রতিষ্ঠানের আর কি করা যায় না, ভিতর থেকে দেয়া যায় না, তখন আবার কি করে বাহ্যিক থেকে সংগ্রহ করা হয়। এরপরে দেখো 2 নম্বর আছে নিয়োজিত কর্মীদের সুপারিশ। নিয়োজিত কি, অর্থাৎ প্রতিষ্ঠানে যারা চাকরিরত আছে তারাই কি ওই প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী। তাহলে সেই কর্মীদের দেখো প্রতিষ্ঠানে যখন কর্মী সংগ্রহ করতে হবে, প্রয়োজন হবে, তখন কর্মরত ব্যক্তিদের যারা আছে প্রতিষ্ঠানে কর্মরত সেই ব্যক্তিদের আত্মীয় স্বজন হতে পারে, পরিচিত জন হতে পারে, অথবা তাদের কোনো রিলেটিভ হতে পারে, এই যে তাদের সুপারিশ ব্যক্তিদের মধ্য থেকে কি করা হয়, নিয়োগ দেওয়া হয়। এই প্রক্রিয়া দেখো যে সুবিধা কি সংখ্যক তোমার সাধারণত অদক্ষ ও আধাদক্ষ কর্মী সংগ্রহ করা হলেও অনেক সব প্রতিষ্ঠানে দক্ষ কর্মী ও নির্বাহী সংগ্রহে এরূপ উৎস ব্যবহার করা হয়। ঠিক আছে, যে পরিচিত যে আমার কাছে একজন দক্ষ কর্মী আছে, সেটা প্রতিষ্ঠানে কি করা যায়, নিয়োগ দেওয়া যায়, তাকে নেওয়ার জন্য বলা যায়। এরপর দেখো শ্রমিক সংঘ। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি থাকে, একটা শ্রমিক সংঘ থাকে। যারা শ্রমিক থাকে তাদের নিজস্ব একটা সংগঠন থাকে, সেটাকে বলা হয় কি, শ্রমিক সংঘ। সেই শ্রমিক সংঘের সুপারিশে দেখো বৃহদায়তন ও মাঝারি আকারের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের শ্রমিক সংঘের অস্তিত্ব বিদ্যমান। তাহলে কি করে, প্রতিষ্ঠানে নূতন কর্মী প্রয়োজন হলে অনেক সময় এর কি করা হয়, শ্রমিক সংঘের সুপারিশকৃত ব্যক্তিদেরকে প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান হয়। অর্থাৎ এই শ্রমিক সংঘের সুপারিশে কি করা হয়, নিয়োগ প্রদান করা হয়। এরপরে দেখো উচ্চ আভ্যন্তরীণ উৎস থেকে অভ্যন্তরীণ উৎসের পর আমরা আসবো হচ্ছে তোমার বাহ্যিক উৎস। বাহ্যিক উৎস কি হতে পারে, দেখো বাহ্যিক উৎস থেকে আমরা কিভাবে কর্মী সংগ্রহ করবো। বাহ্যিক উৎস থেকে আমরা কিভাবে কর্মী, আভ্যন্তরীণ উৎস থেকে আমি কিভাবে কর্মী সংগ্রহ করলাম, কিভাবে একটা পদোন্নতি প্রদানের মাধ্যমে, তার শ্রমিক সংঘের সুপারিশের মাধ্যমে, একটা নিয়োজিত কর্মীদের সুপারিশের মাধ্যমে। দেখো বাহ্যিক উৎসটা কি, যে আভ্যন্তরীণ উৎস ছাড়াও যখন আমি বাইরে থেকে বা বিভিন্ন উৎস থেকে কর্মী সংগ্রহ করব, সেটাকে বলা হবে কি, বাহ্যিক কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস। তাহলে দেখো এরূপ কর্মী সংগ্রহকে আউটসোর্সিংও বলা হয়। বাহ্যিক উৎস থেকে হতে একটি প্রতিষ্ঠান আধাদক্ষ, অদক্ষ নানা ধরনের কর্মী সংগ্রহ করতে পারে। ঠিক আছে, তাহলে কিভাবে দেখো এখন আমি কিভাবে বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করবো। প্রথমে আমার আসবে কি করব, চাকরির সন্ধানী। যারা চাকরির সন্ধান করবে এই ধরনের লোকদের প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসার জন্য কি করতে হবে, সার্কুলার দিতে হবে। তাহলে চাকরি, প্রথমে আসি আমি চাকরির সন্ধানী। 2 নম্বর কি আসবে, দেখো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তির মাধ্যমে বা সেখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি কি করতে পারি, কর্মী সংগ্রহ করতে পারি। এরপরে আসবো আমি দেখো চাকরি বিনিয়োগ কেন্দ্র। অর্থাৎ কোন প্রতিষ্ঠান কি করে চাকরি বিনিয়োগ। 3 নম্বর আসে দেখো চাকরি বিনিয়োগ কেন্দ্র। এরপরে আসে দেখো বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। বৃত্তিমূলক 4 নম্বর আছে তোমার বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। পাঁচ নাম্বার কি আছে দেখো, 5 নাম্বার আছে তোমার বিজ্ঞাপন। প্রথমে আমরা বলছি একটা উৎস
ধরনের পদক নেওয়া যায়, কি পদোন্নতি, তারপর কি শ্রমিক সংঘের সুপারিশ, আর একটা নিয়োজিত কর্মীদের সুপারিশে আমরা কর্মী সংগ্রহ করতে পারি। আর বাহ্যিক উৎস থেকে দেখো চাকরির সন্ধানে, অর্থাৎ কিছু কিছু লোক কি করে বিভিন্নভাবে চাকরির সন্ধান করতে করতে প্রতিষ্ঠানে চলে আসে ও সেখানে কি করে আবেদনপত্র প্রদান করে। আবার দেখো 2 নাম্বার কি আছে, শিক্ষা প্রতিষ্ঠান। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখো যারা সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কি করতে পারি, একটা প্রতিষ্ঠানের জন্য কর্মী সংগ্রহ করতে পারি। কিভাবে করতে পারি দেখো, যে কোনো প্রতিষ্ঠান নতুন কর্মীর প্রয়োজন হলে প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুমোদন ক্রমে সেই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে তাদের বিজ্ঞপ্তি বোর্ডে, অর্থাৎ তাদের বোর্ডে, ওই প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ডে কি করা হয়, ওই প্রতিষ্ঠানে সার্কুলার প্রদান করা হয়, অর্থাৎ বিজ্ঞপ্তিটা কি করা হয়, বিজ্ঞপ্তি বোর্ডে টানায় দেওয়া হয়। এরপরে দেখো আরেকটা আছে কি, চাকরি বিনিয়োগ কেন্দ্র। কিছু কিছু প্রতিষ্ঠান বর্তমানে আছে যে প্রতিষ্ঠানগুলো কি করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের কি করে চাকরি প্রদান করা হয়। ঠিক আছে, তাহলে দেখো যারা চাকরির সন্ধানী হবে তারা ওই প্রতিষ্ঠানের নাম এন্ট্রি করবে, তারা কি করবে ওই প্রতিষ্ঠান থেকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানের প্রয়োজন হবে সেই প্রতিষ্ঠানে চাকরির সন্ধানী লোকদের চাকরি দেওয়ার জন্য চেষ্টা করবে। তারা যে প্রতিষ্ঠানের কি হবে কর্মীর প্রয়োজন হবে সেই প্রতিষ্ঠানে কর্মী কি করবে দেওয়ার জন্য সক্রিয় হবে। এরপর দেখো বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র কি, অর্থাৎ কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে তোমার কি করা হয় কারিগরি দিক অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা হয়। যেমন ধরো ইলেকট্রিক কাজ, তারপরে কি আছে হাঁস মুরগি পশুপালন আছে, কি এই ধরনের প্রতিষ্ঠান আছে, যুব উন্নয়ন কেন্দ্র আছে, প্রশিক্ষণ কেন্দ্র আছে। এখান থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজে কি করে শ্রমিক কর্মীদের কাজে পারদর্শী করা হয়। তখন কোনো প্রতিষ্ঠান যদি ওই ধরনের প্রয়োজন হয় কর্মীর, তখন তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে কি করা হয়, তোমার কর্মী সংগ্রহ করা হয়। শেষে আসে কি দেখো তোমার বিজ্ঞাপন প্রদান। এই বিজ্ঞাপন প্রদান কি বিভিন্নভাবে বিজ্ঞাপন হয়, যা তোমার কাগজি কলমে সার্কুলার দিয়ে অথবা কোনো পত্রিকার সার্কুলার দিয়ে কি করা হয়, যখন কর্মী সংগ্রহের জন্য আবেদন করা হয় তখন তোমার বিজ্ঞাপনের মাধ্যমে কি করা হয়, কর্মী সংগ্রহ করা হয়। দেখো এরপরে তোমরা এই কর্মী সংগ্রহের সুবিধা অসুবিধা খুবই সহজ, তোমরা এটা বাসায় পড়ে নিবা। আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আলাপ আলোচনা করব তোমার কর্মী নির্বাচন পদ্ধতিটা, কিভাবে কর্মী নির্বাচন করা হয় সেই পদ্ধতিটি আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্তই বিদায়, ভালো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। আল্লাহ হাফেজ।